আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব নিয়ে একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমরা জানার চেষ্টা করব ভার্ব কি আসলে। সো হোয়াট ইজ ভার্ব? যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, তাই না? সো আমরা কি বলতে পারি? এ ভার্ব ইজ এ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ or are used to describe an action, state or occurrence. তো যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি ইত্যাদি হচ্ছে ভার্ব। কারণ এই সব দ্বারা কি হয়? কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায়, তাই না? তো আমরা দেখেন এখন যেটা জানবো সেটা হচ্ছে ভার্বের প্রকারভেদ। আসলে ভার্ব কত প্রকার? সো এটা জানা দরকার না? তো আমরা জানি যে there are many types of verbs. Some are discussed in below. মানে বিভিন্ন ধরনের ভার্ব আছে, অনেক প্রকার ভার্ব আছে। এর মধ্যে কিছু ভার্ব নিয়ে আমরা এখানে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমরা জানার চেষ্টা করব প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে, অ্যাকশন ভার্ব সম্পর্কে, অক্সিলারি ভার্ব সম্পর্কে এবং লিঙ্কিং ভার্ব সম্পর্কে। সো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? দেখেন ফাইনাইট ভার্ব বোঝাটা খুব জরুরি, তাই না? আমরা যখন ক্লজ পড়বো বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তখন কিন্তু আমাদের ফাইনাইট ভার্বটা মানে চিনতে হবে, বুঝতে হবে। সো দেখেন এখানে আমি সিম্পল ভাবে আলোচনা করেছি যে ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাহায্যে এই ভার্বের ফর্ম নির্ধারণ করা হয়। দেখেন খেয়াল করেন এখানে কি বলেছি যে বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার এবং কি বলেছি পার্সন। আরেকটা আছে টেন্স। এই নাম্বার, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স এর উপর নির্ভর করে এই ভার্বের ফর্ম কি হবে? নির্ধারণ হবে। সো এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি যে আফরোজা ওয়ার্কস ইন এ ব্যাংক। খেয়াল করেন এখানে আফরোজা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় আমাদের এই ভার্বের সাথে কি হয়েছে? এস যোগ হয়েছে। এস বাই এস আমরা যোগ করব। যদি আফরোজা না থেকে এখানে আই থাকতো, আই, তাহলে দেখেন এই যে নাম্বার পার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়েছে? আমরা জানি তখন ওয়ার্ক হতো। আই ওয়ার্ক ইন এ ব্যাংক। সেম যদি এটা পাস্ট টেন্সে হতো তাহলে কি হতো? আফরুজা ওয়ার্ক ইন এ ব্যাংক। তার মানে আমরা দেখলাম যে এই ভার্বটা কি হচ্ছে? সাবজেক্টের পার্সন, নাম্বার এবং সাথে সাথে টেন্সের সাথে সাথে তার ফর্মের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। সো এইটা একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ভেরি গুড। সো আমরা যদি এরপরে ভার্বটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্ব কি? দেখেন এখানে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এই ভার্বের কি হবে না? রূপের পরিবর্তন হবে না। সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী আমরা ফাইনাইট ভার্বে দেখেছিলাম যে পরিবর্তন হচ্ছে, বাট নন ফাইনাইট ভার্বে নাম্বার আমরা যদি চেঞ্জ করি, আমরা যদি টেন্স চেঞ্জ করি এই ভার্বের কোনো রূপের পরিবর্তন হবে না। এইগুলাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই না? সো তাহলে আমরা আরো যদি জানার চেষ্টা করি যে নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হতে পারে না। এটা খেয়াল রাখবেন। নন ফাইনাইট ভার্ব বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু কি না? মেইন ভার্ব হিসেবে কখনো কাজ করবে না। সো নন ফাইনাইট ভার্বস কান্ট বি মেইন ভার্ব। এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আমরা যদি এক্সাম্পল দেই, কামিং হোম আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে। খেয়াল করেন কামিং হোম আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে। সো আমি যদি বলি যে রানিংটা হচ্ছে কি একটা নন ফাইনাইট ভার্ব। কেন? আপনি এখানে আই স আপনি কি দিয়েছেন? পাস্ট ফর্মে না? সাবজেক্টের ভার্ব কি আছে? পাস্ট ফর্মে। আপনি এটা প্রেজেন্ট ফর্মে করেন যে আই সি দ্য ম্যান রানিং অ্যাওয়ে। এই রানিং এর কোনো চেঞ্জ হচ্ছে না। আপনি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেন প্রেজেন্ট টেন্সে, তাহলে হি সিস দ্য ম্যান রানিং। অথবা আপনি দেখেন যা চেঞ্জ এই যে এইখানে হচ্ছে, এই স এতে হচ্ছে, তাই না? এর পাস্ট ফর্ম করলে স হয়ে যাচ্ছে, প্রেজেন্ট ফর্মে সি হয়ে যাচ্ছে, থার্ড পারসন এস বাই এস যুগ হচ্ছে। বাট এই রানিং এর কোনো চেঞ্জ হচ্ছে না। রানিং রানিংই। তার মানে এই রানিংটা কি? আমার এই রানিংটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এই সটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। কারণ টেন্সের সাথে বা আমার সাবজেক্ট সাবজেক্টের নাম্বার পার্সনের সাথে আমার এই যে এই ভার্বটাই পরিবর্তন হচ্ছে। এটাই মেইন ভার্ব এই বাক্যের এবং এইটা কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এই ভার্বটা যার কোনো পরিবর্তন হচ্ছে না নাম্বার পার্সনের পরিবর্তন বা টেন্সের পরিবর্তনের সাথে, এই রানিংটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব এটা কিন্তু আপনাদের সব সময় এটা আপনাদের কাজে লাগবে।
দেখেন আমরা এখন যে ভার্বটা নিয়ে আলোচনা করব যে এইখানে আবার আরেকটু আলোচনা করার আছে যে উম, 3 ধরনের নন ফাইনাইট ভার্ব আছে। দেয়ার আর 3 টাইপস অফ নন ফাইনাইট ভার্ব। কি কি? ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। সো এগুলা নিয়ে আমি বিশদ অন্য একটা ক্লাসে আলোচনা করব। জাস্ট এখানে সিম্পল কিছু আইডিয়া দিব। ইনফিনিটিভস কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে কি করা হয়? ইনফিনিটিভ গঠন করা হয়। বলেছি এখানে খুবই সিম্পল আলোচনা থাকবে, এইটার উপর আলাদা লেসন থাকবে। তো ভার্বের বেস ফর্মের অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে আমরা টু বসিয়ে কি গঠন করি? ইনফিনিটিভ গঠন করি। যেমন টু ডু, টু ইট, টু ড্রিঙ্ক, টু ডান্স ইত্যাদি। হ্যাঁ, আমরা যদি পার্টিসিপল নিয়ে আলোচনা করি, দেখেন ভার্বের যে ফ্রম, খেয়াল করেন এখানে কি লেখা আছে যে ভার্বের যে ফ্রম একই সাথে, ভার্বের যে ফ্রম কি বলেছি? একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাই হচ্ছে পার্টিসিপল। তাহলে পার্টিসিপলটা কি? ভার্ব এবং কার কাজ করবে একসাথে? অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন আমি যদি বলি দ্য ক্রাইং বেবি হ্যাড এ ওয়েট ডাইপার, তাহলে দেখেন এই যে ক্রাইং, এই ক্রাইংটাই কিন্তু এখানে কি? পার্টিসিপল। কেন? এই ক্রাইং দ্বারা এখানে বেবিটার অবস্থা বোঝাচ্ছে, তাই না? এবং এটা একই সাথে ভার্ব হিসেবেও কাজ করেছে। সো যেহেতু এটা একই সাথে, এই ক্রাইংটা একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করেছে, তাহলে এটা কি? এটা একটা পার্টিসিপল, তাই না? তাহলে আমরা জানি 3 ধরনের পার্টিসিপল হতে পারে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ইনশাআল্লাহ এগুলোর উপর আমাদের আলাদা লেসন থাকবে। সো আরেকটা যেটা নন ফাইনাইট ফাইনাইট ভার্ব আছে সেটা হচ্ছে জিরান্ড। জিরান কি? খেয়াল করেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন মানে যে ভার্ব মানে যে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়ে তা যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তখন সেটাকে জিরান্ড বলে। পার্টিসিপলে কি ছিল? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আর জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে, কিন্তু একই সাথে কি বলেছি? ভার্বের কাজ করবে, আবার এটা নাউনের মতো কাজও করবে, তখন এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো জিরান্ড। সরি। তো দেখেন এক্সাম্পল, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিং। এই যে রিডিংটার দিকে খেয়াল করেন, এটা একটা জিরান। কেন? এইটা কি করেছে? এটা বাক্যের প্রথমে বসেছে, তো এটা নাউনের মতো কাজ করেছে, তাই না? সো রিডিং, সো রিড মানে এই এই অবস্থাটা, এটা একটা নাউনের মতো কাজ করেছে। আবার রিডিং, এটা সেম ভার্বের মতো কাজ করেছে। সো নাউন এবং ভার্ব একসাথে কাজ করাতে এটাকে আমরা জিরান বলতেছি। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে আবার নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। সো এরপর আমরা যে ভার্বটা নিয়ে আলোচনা করব, যে ভার্বটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটা কি? প্রিন্সিপাল ভার্ব। সো প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব ইজ দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স। একটা প্রিন্সিপাল কি ভার্ব কি? একটা বাক্যের মেইন ভার্ব। ইটস অলসো নোন এজ মেইন ভার্ব। এটাকে মেইন ভার্ব বলা হয়, লেক্সিক্যাল ভার্ব বলা হয়, আর ফুল ভার্বও কি বলা হয়। It is the verb that shows the action or state of being of the subject. Clear? তো দেখেন, তাহলে প্রিন্সিপাল ভার্ব আমরা কি বুঝলাম? যে এটা আহ, এ- 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 এবং এটা কি? একাই অথবা সাহায্যকারী ভার্বের সাথে ব্যবহৃত হতে পারে। প্রিন্সিপাল ভার্ব একাও একটা বাক্যে বসতে পারে, এবং প্রিন্সিপাল ভার্ব কি? সাহায্যকারী ভার্বের সাথেও কি করতে পারে? বাক্য গঠন করতে পারে। যেমন মাদার, এই উদাহরণটা আপনারা দেখেন, মাদার স্কল্ড হার চাইল্ড ফর নট ইটিং। সো এই স্কল্ড মানে তিরস্কার করা, তিরস্কার করা। দেখেন এইটা এইটা কি? এইটাই হচ্ছে এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব, তাই না? এই স্কল্ড ছাড়া কি এই বাক্যটা কি গঠন করা সম্ভব হবে? নো। সো দিস ইজ দ্য কি? মেইন ভার্ব, দিস ইজ দ্য প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? সো দেখেন আমরা যদি জানি যে একটু বেসিক আলোচনা করে যাই, প্রিন্সিপাল ভার্ব কি হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে রেগুলার ভার্বস, আর একটা হচ্ছে কি? ইরেগুলার ভার্ব। আমরা জানি। সো রেগুলার ভার্বটা কি? দেখেন বোঝার চেষ্টা করেন যে রেগুলার ভার্ব হচ্ছে where the simple past and participle are formed by adding d or ed to the base form। মানে কি? যখন আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে, তাই না? বেস ফর্ম বা প্রিন্সিপাল ফর্মের একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা যখন এই ভার্বটাকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে করব, রেগুলার ভার্বের সাথে ডি এবং ইডি যোগ করলে কি হয়ে যায়? পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। বাট যেমন আমরা যদি উদাহরণ দেখি, প্লে, প্লেইড, ওয়ার্ক, ওয়ার্ক, তাই না? বাট ইরেগুলার ভার্ব কি? ইরেগুলার ভার্ব কিন্তু উল্টা, যে হোয়ার দ্য সিম্পল পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল আর নট ফর্মড
by editing d or ed এখানে d এবং ed যোগ করলে কি হয় না আমাদের past participle বা past form হবে না যেমন আমরা যদি বলি go এবং eat verb এটার past form কি went এবং past participle gone same eat at eaten so এটা হবে at a t e at okay so a t e at eat at eaten তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে আলোচনা করতে পারি রেগুলার ভার্ব যেটা আমরা যখন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করব ইডি বা ডি যোগ করে আমরা করতে পারতেছি রেগুলার ভার্ব হচ্ছে যেটা পরিবর্তনের জন্য আমাদের ডি ইডি যোগ করা যথেষ্ট নয় তাই না আমাদের দেখা যাচ্ছে হয় ভাওয়েল চেঞ্জ করতে হচ্ছে অথবা আরো কিছু অন্য ওয়ে আমাদের ফলো করতে হচ্ছে সো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব সো অ্যাকশন ভার্ব কি দেখেন অ্যাকশন ভার্ব সাবজেক্টের কাজকে বর্ণনা করে সহজ হিসাব সাবজেক্টের কাজকে অ্যাকশন ভার্ব বর্ণনা করে অর্থাৎ যে কোনো কাজকে অ্যাকশন ভার্ব হিসেবে কি করা হয় বিবেচনা করা হয় যেমন আমরা যদি উদাহরণ দেখি তার আগে আরেকটু বলি যে অ্যাকশন ভার্ব এক্সপ্রেস অ্যাকশনস সহজ হিসাব অ্যাকশন ভার্বস এক্সপ্রেস অ্যাকশনস দে কমপ্লিট দ্য সেন্টেন্স এন্ড ডিসক্রাইব দ্য সাবজেক্টস অ্যাকশন যেমন আমরা যদি এক্সাম্পল দেই I'll do my work এই যে দেখেন এইটা কি এই ডুটা কি করেছে সাবজেক্টের কাজকে বর্ণনা করেছে না ঠিক তেমনি ভাবে she watches টিভি এই ভার্বটা কি করেছে সাবজেক্টের কাজকে বর্ণনা করেছে she watches টিভি সে কি করছে টিভি দেখছে তো সেই জন্য এটা অ্যাকশন ভার্ব ঠিক আছে এখন আবার অ্যাকশন ভার্ব দুই ধরনের হয় কি কি ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব আসেন আমরা কি এইটা আবার কি আমরা এইখানেও বেসিক আলোচনা করব চেষ্টা করব প্রত্যেকটার উপর আলাদা আলাদা আলোচনা করার জন্য ট্রানজিটিভ ভার্ব কি দেখেন ট্রানজিটিভ ভার্ব সবসময় একটি ডাইরেক্ট অবজেক্ট দাবি করে অর্থাৎ যে বাক্যে বা যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই ট্রানজিটিভ ভার্ব ডাইরেক্ট অবজেক্ট না আসলে সে বাক্যটি অসম্পূর্ণ মনে হয় ঠিক আছে সেই এবং সেই ধরনের বাক্যে ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত হয় মানে কি যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি হি ইজ ওয়াচিং এখানে টেলিভিশন যদি আমরা এখানে একটা এই ওয়ার্ড ব্যবহার করি নাই এখানে দেখেন হি ইজ ওয়াচিং যদি থাকে এটা কিন্তু বাক্যের সেন্সটা ক্লিয়ার হচ্ছে না তার মানে আমাদের কিছু একটা কি অবজেক্ট লাগবে তাহলে হি ইজ ওয়াচিং টেলিভিশন তাহলে এই যে টেলিভিশনটাই কি ডাইরেক্ট অবজেক্ট এটি ছাড়া বাক্যটা কি না সম্পূর্ণ না এই জন্য দেখেন আবার আমি যদি বলি আই স এ কি মানে আমি কিছু বললাম না অবজেক্ট নেই তাহলে কি বাক্যটা সেন্স দিবে না তো আমি যখন বলবো আই স এ টাইগার তখন কি হবে এটা একটা ক্লিয়ার সেন্স দিবে তার মানে এই টাইগার একটা কি অবজেক্ট তার মানে যে ভার্বের কি অবজেক্ট অবজেক্ট লাগে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার যে বাক্যের যে ভার্বের কি লাগে অবজেক্ট লাগে বা অবজেক্ট থাকে পরিপূর্ণ সেন্স বা অর্থ দেওয়ার জন্য সেটাই ট্রানজিটিভ ভার্ব আমরা যদি ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করি সো ইনট্রানজিটিভ ভার্ব কি ইনট্রানজিটিভ ভার্বের কি হয় না কোনো অবজেক্টের প্রয়োজন হয় না তারা নিজে নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে সো দে ডোন্ট হ্যাভ এ ডাইরেক্ট অবজেক্ট যেমন আমরা যদি এক্সাম্পল দেই যে হি রিচড দেখেন হি গোস টু স্কুল এই বাক্যগুলোর কি নাই আমাদের কি দরকার হচ্ছে না এই বাক্যগুলোর জন্য আমার অবজেক্ট দরকার হচ্ছে না তারা নিজে নিজেই ক্লিয়ার অর্থ দিতে পারছে আমি যখন আমার হি রিচড সে পৌঁছেছে সো এরপরে আমার আর কি দরকার হচ্ছে না অবজেক্টের দরকার হচ্ছে না আমরা এরপরে যে ভার্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব সো হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব হলো সাধারণত ওই সকল ভার্ব বোঝার চেষ্টা করেন লিঙ্কিং ভার্ব হলো সাধারণত ওই সকল ভার্ব লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই সকল ভার্বকে বোঝায় যেগুলা কোনো কাজ সম্পন্ন করে না খেয়াল করেন লিঙ্কিং ভার্ব কি করবে না কোনো কাজ করবে না বরং সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের কি করবে যোগাযোগ স্থাপন করে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন লিঙ্কিং ভার্ব কি করবে না কোনো কাজ সম্পন্ন করবে না কিন্তু বাক্যের সাবজেক্টের সাথে অন্য অংশের একটা কি করবে যোগাযোগ স্থাপন করবে সাধারণত বি ভার্ব গুলো যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সে তখন সেগুলোকে লিঙ্কিং ভার্ব বলে খেয়াল করেন বি ভার্ব গুলো যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলোকে আমরা কি বলি লিঙ্কিং ভার্ব বলি দেখেন আমরা আরেকটু ডিটেল জানার আরো কিছু জানি লিঙ্কিং ভার্ব ক্যান বিহেভ বোথ আইদার মেইন ভার্ব or auxiliary verb মানে এরা মেইন ভার্বের মতো বিহেভ করতে পারে আবার অক্সিলারি ভার্ব হিসেবেও বিহেভ করতে পারে they do not refer to actions মানে এরা কোনো কি করবে না এদের দ্বারা কোনো কাজ বোঝাবে না but represent a state of being need opinion desire or sense clear
ফর এক্সাম্পল কি বি ভার্ব গুলা হতে পারে। আমরা যদি এক্সাম্পল দেই, হি ইজ আ টিচার, এই যে দেখেন ইজ, এই ইজ দ্বারা কিন্তু কোনো অ্যাকশন প্রকাশ করা হচ্ছে না, বাট এটা কি করেছে, এটা এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে এবং বাক্যের অন্যদের সাথে কি করেছে, যোগাযোগ স্থাপন করেছে। হি ইজ আ টিচার। দেখেন, দে হ্যাভ থ্রি চিলড্রেন, এই হ্যাভ এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে বসেছে, বাট কোনো কাজ প্রকাশ করতেছে না, বাট এটা কি করেছে, অন্য অংশের সাথে কানেকশন করে দিয়েছে। সো দিস ইজ দা লিঙ্কিং ভার্ব। এগুলাই হচ্ছে লিঙ্কিং ভার্ব, যেগুলা কি করবে, আপনার কোনো কাজ বুঝাবে না, বাট বাক্যের সাবজেক্টের সাথে বাকি অংশ কি করবে, এটা যোগাযোগ স্থাপন করে দিবে। আপনার কি ক্লিয়ার? সো আমরা যদি নেক্সট ভার্ব নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, দেখেন অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। আমরা জানি তারা প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপলকে বাক্যে ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে। তাদের নিজস্ব কোনো কি নেই, অর্থ না থাকলেও ব্যাকরণগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে দেখেন, বোঝার চেষ্টা করুন, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। তারা টেন্স গঠনে কি করে, মেন ভার্বকে সাহায্য করে। ঠিক আছে, এবং তাদের আরো আছে, ভয়েসে তারা সাহায্য করে। মানে মেন কথা হচ্ছে তাদের নামটাই হচ্ছে সাহায্যকারী ভার্ব। তারা সব সময় কি করবে, মেন ভার্বকে সাহায্য করবে। সো অক্সিলারি ভার্ব আর অলসো কল্ড হেল্পিং ভার্বস। এদেরকে কি, অক্সিলারি ভার্বকে সাহায্যকারী ভার্ব বলা হয়। ইট হেল্পস অ্যানাদার ভার্ব টু ফর্ম ইটস মুড। তাহলে কি করে, অন্য একটা ভার্বকে সাহায্য করে এটার ভয়েস, টেন্স এবং মুড ইত্যাদির জন্য, তাই না? দে ডো নট হ্যাভ এনি মিনিং অন দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো কি নেই, মানে নেই, বাট দে আর ভেরি ইম্পর্টেন্ট টু মেক দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। তারা গ্রামাটিক্যাল স্ট্রাকচার গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে হেল্প দ্য মেইন ভার্বস, তারা মেইন ভার্বকে সাহায্য করে। সো আশা করি অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের আছে, তাই না? সো এগুলা কি, চলেন আমরা জানার চেষ্টা করি। প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রথমটা। প্রাইমারি অক্সিলারি ভার্ব কি, হ্যাভ, ডু এবং বি। এই হ্যাভ, টু হ্যাভ মানে টু বি, টু ডু, টু হ্যাভ ভার্ব যেগুলা, এগুলাকে কি বলে, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। যে হ্যাভ মানে টু হ্যাভ, টু ডু এবং টু বি ভার্ব, এগুলাকেই প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। আমরা কি আরেকটু জানি, যে টু হ্যাভ কি, এখানে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাড নট ইত্যাদি হতে পারে। এগুলো হচ্ছে কি ভার্ব, হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। তাহলে হি হ্যাজ বট আ নিউ কার, দেখেন এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে, যেহেতু পাস্ট পার্টিসিপল, সরি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এই হ্যাজটা কি করেছে, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের কি পাস্ট পার্টিসিপল, আমরা এটা জানি। তাহলে হ্যাজটা কি, সাহায্যকারী ভার্ব, বাট এটা কোন ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু ডু ভার্ব কোনগুলা, ডু, ডিস, ডু, ডাজ, ডিড, হ্যাঁ। তো এই ধরনের বা ডান, এই ধরনের অক্সিলারি ভার্ব গুলা হচ্ছে টু ডু ভার্ব, তাই না? দেখেন, হি ডাজ নট কিপ হিজ ওয়ার্ক ফর টুমরো। সো এই যে ডাজ, ডাজ নট, এই ডাজ এর সাথে যে নট যোগ হয়েছে, এইটা কিন্তু হচ্ছে আমাদের টু ডু ভার্ব, তাই না? এবং এটা প্রাইমারি অক্সিলারি। টু বি ভার্ব কোনটা, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, টু বি, বিন ইত্যাদি হচ্ছে বি ভার্ব। সো আমরা বি ভার্ব, যেমন ধরেন এখানে হি ইজ ওয়াচিং দ্য টুর্নামেন্ট, এখানে ইজটা কি, তাহলে ইজটা হচ্ছে বি ভার্ব, তাই না? এটা প্রাইমারি অক্সিলারি, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে মেইন ভার্বকে কি করেছে, সহযোগিতা করেছে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, আমরা নেক্সট যে ভার্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের আরেকটা টাইপ, সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি সাধারণত মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে। বোঝার চেষ্টা করেন, এদেরও নিজস্ব কোনো অর্থ নাই, বাট এরা মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে, কিন্তু তারাও সাহায্যকারী ভার্ব হিসেবে কি করবে, বাক্যে ব্যবহৃত হবে। সো এ মডাল অক্সিলারি মডিফাইজ দ্য মিনিং অফ দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের অর্থকে কি করে, প্রভাবিত করে ইন সাম ওয়ে। দেখেন এগুলা কি কি হতে পারে, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ঠিক আছে? তারপর কি হতে পারে, উইল, উড, মাস্ট ইত্যাদি আরো আছে। এগুলাকে কি বলে, মডাল অক্সিলারি ভার্ব বলে। যেমন আমরা অক্সিলারি ভার্ব যদি বলি, হি মে কাম টুমরো, তাহলে মে দ্বারা কি বুঝিয়েছে, সমস্যা, সম্ভাবনা বুঝিয়েছে। হি মে কাম টুমরো, সে আসতে পারে, সম্ভবত আগামীকাল কি করতে পারে, আসতে পারে। ইউ শুড নট রান ইন দ্য সান, দেখেন এটা কি, অ্যাডভাইস বুঝাচ্ছে, মানে উচিত বুঝাচ্ছে। ইউ শুড নট রান ইন দ্য সান, তোমার রোদে দৌড়ানো উচিত নাই। ইউ ক্যান টেক রেস্ট, এই যে কোনো কিছু সামর্থ্য বোঝাচ্ছে, পারা বোঝাচ্ছে। ইউ ক্যান টেক রেস্ট নাও, তুমি এখন কি করতে পারো, বিশ্রাম নিতে পারো। সো
এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ ভার্বগুলা যেগুলা সম্পর্কে আমি আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন অবশ্যই উপকৃত হয়েছেন এবং যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আবার পজ করে পিছনে ফিরে আবার একটু দেখেন এবং কোনো কিছু ফার্দার জানার থাকলে আমাকে ইনবক্সে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন। আর আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন যাতে আমি আপনাদের আম, নতুন নতুন বিভিন্ন ইংলিশের টার্ম গ্রামার বা স্পোকেন প্রনাউন্সিয়েশনের টার্ম নিয়ে টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।